ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। আজকে আমরা পড়ব কোয়াড্রেটিক রেসিডিউ অ্যান্ড অয়েলার্স ক্রাইটেরিয়া, যেটা নাম্বার থিওরি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অয়েলার্স ক্রাইটেরিয়া এখান মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরে নাও এখান থেকে একটা কোশ্চেন আসবে এবছর। তো আমরা কোয়াড্রেটিক রেসিডিউটা কী ব্যাপারটা একটু দেখি। আমি প্রথমে এমনি নর্মাল রেসিডিউ বলতে কী বুঝি সেটা দেখি আগে। ধরো 5 দিয়ে তুমি 17কে ডিভাইড করছো, তাহলে এখানটায় হচ্ছে 15 2, তাহলে এই ডিভিশনের ক্ষেত্রে 2টা হচ্ছে আমাদের রেসিডিউ। ঠিক আছে, তাহলে এই 2টাকে আমরা কি করে পাবো, মানে এটাকে যদি আমি কনগ্রুয়েন্স হিসাবে লিখতে যাই, আমাদের নাম্বার থিওরির তো এটাই বেসিক জিনিস যে কোনো জিনিসকে আমরা ইন টার্ম অফ কনগ্রুয়েন্স যেন লিখতে পারি, তাহলে সেটাকে আমরা নাম্বার থিওরি দিয়ে সলভ করতে পারবো বা তার বিভিন্ন রকম জিনিস আলোচনা করতে পারবো। তাহলে এটাকে কনগ্রুয়েন্স হিসাবে যদি লিখতে যাই, তাহলে দেখো এরকম লেখা যাবে 17 কনগ্রুয়েন্স টু 2 মডিউলো 5, মানে 17কে 5 দিয়ে ডিভাইড করলে 5 হচ্ছে তার রিমাইন্ডার বা রেসিডিউ। তাহলে এখানটায় এই যে ডিভিশনটা, সেটাকে দেখো আমি টার্মস অফ কনগ্রুয়েন্স লিখে ফেললাম। তাহলে উল্টে এরকম কনগ্রুয়েন্স থাকলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি যে 17কে 5 দিয়ে ডিভাইড করলে 2 হবে তার রিমাইন্ডার, বা এই ডিভিশন থাকলে আমরা এটাকে কনভার্ট করে দিতে পারি। তাহলে এই যে 2 যেটা, সেটাই হচ্ছে রেসিডিউ এই ডিভিশনের। তাহলে এবার আমাদের পুরো টার্মটা কি, কোয়াড্রেটিক রেসিডিউ। পুরো টার্মটা হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ। তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ কি, রেসিডিউ কথাটা আছে কিন্তু কোয়াড্রেটিক কথাটা এক্সট্রা চলে এসছে। তার মানে আমি নিশ্চয়ই কোয়াড্রেটিক কোনো একটা এক্সপ্রেশনকে কিছু দিয়ে একটা ডিভাইড করলে যে রিমাইন্ডার আসবে সেই কথাটা এখানটা বলতে চেয়েছে। ঠিক আছে, কোয়াড্রেটিক রেসিডিউ নাম শুনলেই বুঝতে পারবে, কোয়াড্রেটিক কোনো জিনিসকে কিছু একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করব, তার যে রেসিডিউ সেইটা এখানটা বলতে চেয়েছে। তাহলে ধরো আমি যদি এরকম লিখি যে এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি, তাহলে এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, তাহলে এটা কি ছিল, 17কে 5 দিয়ে ডিভাইড করলে 2 রেসিডিউ বা রিমাইন্ডার। তাহলে এখানটা কি, এক্স স্কোয়ারকে পি দিয়ে ডিভাইড করলে এ হবে তার রিমাইন্ডার। মানে এই কোয়াড্রেটিকটাকে আমি যদি পি দিয়ে ডিভাইড করে দিই তাহলে হয়ে যাবে, তাহলে যে রিমাইন্ডার সেটাটা হবে এ। এবার দেখো কোয়াড্রেটিক মানে নর্মালি আমাদের এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কিন্তু আমরা আগের কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স চ্যাপ্টারেই পড়েছিলাম যে এরকম যদি থাকে মডিউলো পি, তাহলে এইটাকে আমি এরকম কনভার্ট করে নিতে পারি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি মডিউলো পি, সেটাই এখানটা লেখা আছে সেই ফর্ম্যাটে। এরকম থাকুক না কেন, এটাকে আমি এই জিনিসে কনভার্ট করে নিতে পারি, তো সেইটাই এখানটা লেখা আছে। তো মধ্যে কথা হচ্ছে এরকম যে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, তাকে আমি পি দিয়ে ডিভাইড করেছি, এ যদি তার রিমাইন্ডার হয় তাহলে এই এটাকে বলবো আমি কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। ক্লিয়ার? তাহলে এবার দেখো ডেফিনেশন আমি পরে আসছি। এবার দেখো যদি এটা মানে কি বোঝাচ্ছে যে আমি অন্তত এক্স এর একটা ভ্যালু পাবো, অন্তত একটা ইন্টিজার পাবো যেটা বসালে এটা স্যাটিসফাই করবে, তবে তো আমি বলতে পারবো এই যে কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। আমি যদি এরকম কোনো এক্স নাই পাই, যে কোনো এক্স এই কনগ্রুয়েন্সটাকে স্যাটিসফাই করতে পারছে না, তাহলে তো আমি এই কনগ্রুয়েন্সটা এক্সিস্টই করছে না, তাহলে তখন আমি বলবো এ ইজ কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ পি। যদি আমি অন্তত একটা ইন্টিজার পাই যেটা এই কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে, সেটাকে বলবো, তাহলে তখন আমি বলবো একটা এক্সের ইন্টিজার ভ্যালু পেলেই বলবো এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। আর যদি কোনো এক্সের কোনো ইন্টিগ্রাল ভ্যালু না পাই যেটা একে স্যাটিসফাই করছে, একটা আমি ইন্টিগ্রাল ভ্যালু পেলাম না এক্সের, তাহলে বলবো পি ইজ কোয়াড্রেটিক নন রেসিডিউ। ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি আসবে, ডেফিনেশন আসবে লেট পি ইজ অ্যান অড প্রাইম। প্রাইম তো বটেই, অড কেন, কারণ কোয়াড্রেটিক কনগ্রুয়েন্সে আমরা পিটাকে অডই ধরেছিলাম। যাই হোক, পি ইজ অ্যান অড প্রাইম অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার such that AP তারা প্রাইম টু ইচ আদার, তার মানে ওদের GCD 1 হবে। নাও ইফ এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো P has a solution
সলিউশন মানে এক্স এর যদি আমি একটা ইন্টিগ্রাল ভ্যালু পাই, ফ্র্যাকশনাল ভ্যালু তো আমাদের ক্যালকুলেশনে আসে না নাম্বার থিওরিতে, তাহলে যদি এটার আমি একটা সলিউশন পাই, দেন এ ইজ সেড টু বি এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি, তাহলে আমি বলবো এটা পি এর কোয়াড্রেটিক রেসিডিউ। আর আমি যদি এক্স এর কোনো ইন্টিগ্রাল, একটাও ইন্টিগ্রাল ভ্যালু পেলাম না যেটা এই কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে, তখন আমরা এ কে বলবো পি এর কোয়াড্রেটিক নন রেসিডিউ, নন কথাটা জুড়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে কি করে, এই কোয়াড্রেটিকটাকে পি দিয়ে ডিভাইড করব, এ যদি রিমাইন্ডার পাই তাহলেই সেই এক্সপ্রেশনটাই হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ অফ এ মডিউলো পি বা উইথ রেসপেক্ট টু পি। এবার ডেফিনেশন তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে অবশ্যই লিখতে হবে। পি ইজ অ্যান অড প্রাইম, এ ইজ অ্যান ইন্টিজার সাচ দ্যাট এরা প্রাইম টু ইচ আদার, দেন ইফ দ্য ইকুয়েশন এইটা হ্যাজ এ সলিউশন দেন এ ইজ সেড টু বি এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। আদারওয়াইজ মানে আমি যদি না পাই তাহলে একটা কোয়াড্রেটিক, তাহলে এ ইজ সেড টু বি কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ পি, এরকম বলবো। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটাকে আরো ভালো করে বুঝতে পারবো। যে ধরো এরকম আমি একটা এক্সাম্পল নিলাম যে এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 4, মানে আমি দেখতে চাইছি যে 4 কি মডিউলো 5 এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ হবে, সেটা আমি দেখতে চাইছি। তার মানে এ এর ভ্যালু এখানটায় 4, পি এর ভ্যালু 5। ঠিক আছে, আমি দেখতে চাইছি 4 মডিউলো 5 এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ হয় কিনা। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এটা চেক করতে হবে, মানে অ্যাকচুয়ালি কি চেক করতে হবে, যে এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 4 মডিউলো 5 এর কোনো সলিউশন পাই কিনা সেটা দেখতে হবে। যদি এর সলিউশন পাই তাহলে আমরা বলবো ইয়েস 4 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ মডিউলো পি। যদি না পাই তাহলে হবে না, নন রেসিডিউ হয়ে যাবে। তাহলে আমি যদি চেক করব কিভাবে, আমি এক্স এর ভ্যালু 1 নিলাম, তাহলে 1 স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 1 ইজ কনগ্রুয়েন্স টু 4 মডিউলো 5, এটা কি স্যাটিসফাই, এটা কি ট্রু? অবশ্যই ট্রু না, এখানটায় 1 তার থেকে 4 বার দিলাম -3, দিস ইজ নট ডিভিজিবল বাই 5, তাহলে এটা কিন্তু ট্রু নয়। তাহলে যদি 2 বসাই কি হবে, 2 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 4 মডিউল 5, এটা কি ট্রু? অবশ্যই ট্রু, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 - 4 0 হুইচ ইজ ডিভিজিবল বাই 5, তাহলে এটা ট্রু। তাহলে আমি কি বলতে পারি, এই কনগ্রুয়েন্সের একটা সলিউশন আছে যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 2, দেয়ারফর 4 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 5, মানে 2 এর কোয়াড্রেটিককে 5 ডিভাইড করলে 4 আসবে তার রেসিডিউ। অত জটিলের দরকার নেই, যে স্যাটিসফাই করে গেলো এক্স ইকুয়ালস টু 2, তাহলে আমি বলবো ইয়েস 4 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ মডিউলো 5। আর আছে কি না আছে আমার দেখে লাভ নেই, আরও হয়তো আছে, 3 হলে হয়তো স্যাটিসফাই করে যাবে, 3 থেকে 9, তার থেকে 4 বিয়োগ করলে 5 ডিভাইডেড বাই, হ্যাঁ এখানটায় এক্স এর ভ্যালু 3ও একটা সলিউশনের, না আমার অত দরকার নেই, আমার একটা সলিউশন আসলেই হবে, হেন্স 4 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 5। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। আচ্ছা, তো এবার এই চ্যাপ্টারে আমরা মেনলি থিওরাম আলোচনা করব। ঠিক আছে, দেন নেক্সট চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো পড়বো, কোয়াড্রেটিক রেসিডিউ বা অয়েলার্স ক্রাইটেরিয়া, তার অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করব। আর আমার যত নাম্বার থিওরি ভিডিও আছে সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অল নাম্বার থিওরি ক্লাসেস বলে গেলেই সব পেয়ে যাবে। নেক্সট আমরা পড়বো কোয়াড্রেটিক রেসিডিউগুলো, নেক্সট আমরা পড়বো অয়েলার্স ক্রাইটেরিয়ান, খুব ইম্পর্টেন্ট, এর প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা পড়বো এবারে অয়েলার্স ক্রাইটেরিয়া। তাহলে আমাদের অয়েলার্স ক্রাইটেরিয়াটা কি, পি ইজ অ্যান অড প্রাইম, আর এ হচ্ছে যে কোনো একটা ইন্টিজার সাচ দ্যাট এ পি আর প্রাইম টু ইচ আদার। মানে আমাদের কোয়াড্রেটিক রেসিডিউয়ের যে ক্রাইটেরিয়াটা ছিল এ আর পি এর, সেটা অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক রেসিডিউ থেকেই আমাদের অয়েলার্স ক্রাইটেরিয়ানটা আসছে। তার মানে এর ইনিশিয়াল যে কন্ডিশন এ আর পি এর, সেটা ওই কোয়াড্রেটিক রেসিডিউয়ের মতনই থাকবে। তো সেটাই যে পি ইজ অ্যান অড প্রাইম অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার সাচ দ্যাট এ পি আর প্রাইম টু ইচ আদার, তার মানে হচ্ছে জিসিডি 1। তাহলে দেন এ ইজ সেড টু বি কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি, তাহলে এটাকে আমি কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি বলবো ইফ অ্যান্ড অনলি ইফ a to the power p minus 1/2 is congruence to 1 modulo p, যদি এই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করে। তো খুব ইম্পর্টেন্ট, একদম আলটিমেটলি ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। তো এবার প্রশ্ন যে এটা দরকার কি হলো, বা এটা দিয়ে কী করবো, বা কি এটার আমার লাভটা কি। তো দেখো, ধরো আমি যদি জানতে চাই যে এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি হবে কি না, যদি জানতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, যে ওই যে ইকুয়েশনটা আছে যে এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি, এর সলিউশন আছে কিনা আমাদের দেখতে হবে।
যদি এক্স এর সেরকম ইন্টিগ্রাল ভ্যালু পায় যেটা এই কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করে, তাহলে আমি বলবো যে ইয়েস এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি, এটা আমরা বলে দিতে পারবো। কিন্তু এবার তুমি ভেবে দেখো যে এক্স এর তুমি ধরো পাচ্ছ না, এক পেলে না, 2 পেলে না, 3 পেলে না, এক্স এর হলো 4 হলেও স্যাটিসফাই করছে না, 5 হলেও স্যাটিসফাই করছে না, তো যাবে কত দূর? দেখা যাচ্ছে এটা সেই 70-72 গিয়ে এটা স্যাটিসফাই করলো। সাপোজ এ আর পি এর পার্টিকুলার দুটো ভ্যালু, মানে ধরো এরকম, এটা 3, এটা 13 সাপোজ, তাহলে এক্স এর ভ্যালু ধরো 71 গিয়ে স্যাটিসফাই করে, আমি আন্দাজে বলছি ফর অ্যান এক্সাম্পল। তাহলে তুমি 1 থেকে 71 পর্যন্ত দেখতে দেখতে যাওয়া তো সম্ভব নয়, তাহলে তো এই অঙ্কটা করে বাড়ি চলে আসতে হবে, এটা পসিবল নয়। তাহলে এখানটায় কি বলছে দেখো আমাদের অয়েলার্স ক্রাইটেরিয়াতে, যে না অত কিছু দরকার নেই, a টু দি পাওয়ার p মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো p হলেই আমি বলে দেবো a ইজ কোয়াড্রেটিক রেসিডিউ উইথ রেসপেক্ট টু p। তার মানে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে, এর ভ্যালু 3, তাহলে 3 টু দি পাওয়ার p মাইনাস 1 মানে 13 মাইনাস 1/2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13 যদি হয় তাহলেই বলে দেবো 3 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 13। তাহলে এটা তো আমার চেক করা সম্ভব, এটা মানে কত 3 টু দি পাওয়ার 12 থেকে 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13, এটা তো আমাদের সম্ভব, এটা চেক করা। তোমার 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 মানে এখানটা হয়ে গেল 7 to 9 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13, এটা হয় কিনা দেখি। তাহলে 7 to 9 থেকে 1 বাদ দিয়ে দিই, সেটা 7 to 9 মাইনাস 1 ডিভিজিবল, এটা ডিভিজিবল বাই 13 কিনা দেখি। হ্যাঁ, এটা 56 ইন্টিজার চলে আসছে, তার মানে ডিভিজিবল, দেয়ারফর 3 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 13। আমরা ডাইরেক্ট এখান থেকে বলে দিতে পারি। কিন্তু তুমি যদি এই প্রসিডিউর করতে যাও, এক্স এর ভ্যালু 1 নিলাম স্যাটিসফাই করলো না, 2 নিলাম স্যাটিসফাই করলো না, 3 নিলাম, কত দূর যাবে? স্যাটিসফাই করতে না করতে তোমার তো প্রচুর দূর যেতে হবে। কিন্তু এটাই একদম ডাইরেক্ট মেথড, এইটা যদি স্যাটিসফাই করে যায় দেয়ারফর উই ক্যান সে দ্যাট এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। বুঝে গেছে? অয়েলার্স ক্রাইটেরিয়াটার আমাদের এই হচ্ছে সুবিধে। তাহলে আমি আরেকবার বলি স্টেটমেন্টটা, স্টেট অ্যান্ড প্রুফ। হ্যাঁ, নাম যেগুলোর আছে সব স্টেট অ্যান্ড প্রুফ, স্টেটমেন্টটা মনে হচ্ছে এমন কিছু জটিল জিনিস নয়। পি ইজ অ্যান অড প্রাইম, এ ইজ অ্যান ইন্টিজার সাচ দ্যাট এ পি আর প্রাইম টু ইচ আদার, দেয়ারফর এ ইজ সেড টু বি এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি ইফ অ্যান্ড অনলি, ইকুয়েশনটা না লিখে এটা হবে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। ইফ অ্যান্ড অনলি মানে উল্টো দিকটাও হবে, মানে কোয়াড্রেটিক রেসিডিউ হলে এটা স্যাটিসফাই করবে, আর এটা স্যাটিসফাই করলে ওটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা এবারে এর প্রুফটা করি। প্রথমে আমরা ধরে নিই যে লেট এ ইজ এ, এটা ধরে নিচ্ছি, দেখাবো এটা পি ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ মডিউলো পি। অফ দিতে হয় না, এমনি কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি লিখলেই হয়। তাই যদি হয় দেন এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি হ্যাজ এ সলিউশন, তাহলে ওর একটা সলিউশন থাকবেই, নাহলে কোয়াড্রেটিক রেসিডিউ তো হতে পারবে না এ মডিউলো পি, মানে এ কোয়াড্রেটিক রেসিডিউ মডিউলো পি তো হতে পারবে না যদি সলিউশন না থাকে। সেই জন্যই কোয়াড্রেটিক রেসিডিউ হয়ে যায়, তাহলে ধরে নিলাম একটা সলিউশন আছে, সে x0, সেই সলিউশনটা ধরে নিলাম x0। তাহলে দেন x0 স্কোয়ার কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি, একে তো স্যাটিসফাই করতেই হবে। এগেন এ ইজ প্রাইম টু 1, এটা হচ্ছে সরি এ ইজ কোপ্রাইম টু পি, মানে এ আর পি এরা প্রাইম টু ইচ আদার, তাহলে এটা তো দেওয়াই আছে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো x0 অলসো কোপ্রাইম টু পি, বা x0 পি আর প্রাইম টু ইচ আদার, এটা লিখতে পারবো। কেন? কারণ দেখো এ আর পি প্রাইম টু ইচ আদার, তার মানে পি দিয়ে নিশ্চয়ই একে ডিভাইড করা যাবে না, প্রাইম টু ইচ আদার মানে, তাই বেশ এটাকে না হয় ডিভাইড করা গেল না, তাহলে এটাকে যদি ডিভাইড না করা যায় তাহলে এটাকেও ডিভাইড করতে পারা উচিত নয়। তাহলে এবার এই x0টা মানে ধরো এরকম, আমি ধরে নিচ্ছি x0 স্কোয়ারকে পি ডিভাইড করে দিয়েছে, তার মানে x0কে পি ডিভাইড করেছে, তাই বোঝায়। তাহলে ডিভাইড করে দেওয়া মানেই x0 আর পি এদের কিন্তু জিসিডি 1 হবে না। কেন? কারণ পি দিয়ে তুমি ধরো 12কে 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 12 আর 4 জিসিডি কত? 4, 1 হচ্ছে না। তাহলে যদি ডিভাইড করা যায়
তাহলে এদের জিসিডি 1 হবে না। আচ্ছা, হবে না বা উল্টে ভাবো যে জিসিডি 1 নয় মানেই ডিভাইড করা যাবে। তাহলে এবার এই পিটা এক্স জিরোকে ডিভাইড করে দিচ্ছে কিন্তু একে ডিভাইড করতে পারছে না, এরকম তো নয়, দুই দিক তো সেম হতে হবে। একে যদি ডিভাইড করে এক্স জিরো স্কোয়ারটাকেও ডিভাইড করতে হবে, বা এক্স জিরো স্কোয়ারটাকে ডিভাইড করলে একে ডিভাইড করতে হবে, বা একে ডিভাইড না করতে পারলে এক্স জিরো স্কোয়ারটাকেও ডিভাইড মানে করা চলবে না। তাহলে সেই জায়গাটাতে আসছি, পি একে ডিভাইড করতে পারেনি, তাহলে অবভিয়াসলি এক্স জিরোকেও ডিভাইড করতে পারবে না। যদি পেরেই যেত তাহলে তো এই জিনিসটা হতো, নট ইকুয়ালস টু 1 হতো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মানে বুঝতে পারলে কিনা আমি ঠিক বুঝতে পারলাম না। যদি না বুঝতে পারো তাহলে আমাকে আবার ফার্দার কমেন্ট করবে, আমি ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লেন করে বলে দেবো। ঠিক আছে, তাহলে যাই হোক, এ আর পি প্রাইম টু ইচ আদার, তাহলে এক্স জিরোটাও পি এর সাথে প্রাইম টু ইচ আদার হবে। যদি প্রাইম টু ইচ আদার না হয় তার মানে পি এক্স জিরোকে ভাগ করে দিয়েছে তাই বোঝাবে, কিন্তু এটাকে তো ভাগ করতে পারিনি, একে ভাগ করতে পারিনি কিন্তু একে ভাগ করে দিয়েছে, এরকম সম্ভব নয়। তাই যদি হয় তাহলে দেন বাই ফার্ম্যাটস থিওরাম, এটার ফার্ম্যাটস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এক্স জিরো টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। এটা যদি হয় তাহলে ফার্ম্যাটস থিওরাম এরকম লিখতে পারি, দিস ইমপ্লাই এক্স জিরো স্কোয়ার টু দি পাওয়ার পি মাইনাস 1/2 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না যে এই এক্স জিরো স্কোয়ারটাই হচ্ছে ওই এ। দেখো এখান থেকে আমরা সেরকম কিছু একটা বলতে পারি। বা আরেকটু যদি আমি এটাকে এক্সপ্লেন করি তাহলে দেখো আরও একটু বেটারভাবে বলা যায় যে এটা আমরা পেলাম, নাও আমাকে তাহলে কি দেখাতে হবে, এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি, এটা দেখাতে হবে। তাহলে নাও এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 দিস ইজ কনগ্রুয়েন্স টু, এ যদি এক্স জিরো স্কোয়ারের সাথে কনগ্রুয়েন্স হয় মডিউলো পি এর রেসপেক্টে, তাহলে এর জায়গায় আমি এক্স জিরো স্কোয়ারটা পুট করে দিতে পারবো। তাহলে এর জায়গায় আমি পুট করে দিই এক্স জিরো স্কোয়ার টু দি পাওয়ার পি মাইনাস 2 মডিউলো পি, এ ইকুয়ালস টু তার এক্স জিরো নেই যে জাস্ট এর জায়গায় এক্স জিরো পুট করে দেবে তাহলেই হয়ে যাবে, এ কনগ্রুয়েন্স টু এক্স জিরো মডিউলো পি, তাহলে এর জায়গায় তুমি এক্স জিরো স্কোয়ার পুট করতে যাবে তাহলে পাশে কনগ্রুয়েন্সটাও লিখতে হবে। তাহলে দিস ইজ কনগ্রুয়েন্স টু, কেটে গেলে এক্স জিরো টু দি পাওয়ার পি মাইনাস 1 মডিউলো পি। তাহলে আবার এখানটায় দেখো এটা লেখার দরকার নেই, এটাকে ছেড়ে দাও। তাহলে এখান থেকে দেখো এক্স জিরো টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1, তাহলে এ পরের লাইনে এই জায়গাতে আমি 1 মডিউলো পি পুট করে দিতে পারি। তাহলে আমি পেলাম এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম যে কোয়াড্রেটিক রেসিডিউ থাকলে এটা হয়। হয়ে গেল, এটা হচ্ছে ফরওয়ার্ড প্রুফ। আচ্ছা, এবার আমরা ব্যাকওয়ার্ড প্রুফটাই আসবো। ব্যাকওয়ার্ড প্রুফটা আমি লিখে দিচ্ছি বইয়ের থেকে একটু আলাদা, হ্যাঁ, তোমরা আমার এই বোর্ড থেকে কপি করে নেবে, মানে এখান থেকে স্ক্রিনশট তুলবে যে সেটা বইয়ের মধ্যে কোথাও লিখে নেবে। ব্যাকওয়ার্ড প্রুফটা ঠিকঠাক করা নেই বইতে। তো কনভার্সলি আমি এবার ধরবো এটা, দিয়ে দেখাবো যে কোয়াড্রেটিক রেসিডিউ হয়। আমি এবার এটা ধরি, conversely let a to the power p minus 1/2 is congruence to 1 modulo p. We have to prove that a is a quadratic residue modulo p, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমি আবার বলছি কনভার্সটা বইয়ে ঠিকঠাক করা নেই, তোমরা আমি যেটা লিখছি সেটা লিখবে। তো এখানটায় আমাদের প্রিমিটিভ রুটটা কাজে লাগবে। হ্যাঁ, তো আমাদের এখনও যেহেতু প্রিমিটিভ রুট এখনও পড়া হয়নি, তাহলে প্রিমিটিভ রুটের ব্যাপারটা কি একটা বলে দিই, যেটুকু লাগবে সেটুকুই বলছি। যে কোনো প্রাইম নাম্বারের প্রিমিটিভ রুট থাকে, যে কোনো প্রাইম নাম্বারের, তাহলে এখানটা পিটা যেহেতু প্রাইম তাহলে পি এর প্রিমিটিভ রুট থাকবে। এই প্রিমিটিভ রুটের কী কী ক্রাইটেরিয়া, প্রথমত হচ্ছে প্রিমিটিভ রুট, আর যদি পি এর প্রিমিটিভ রুট হয় তাহলে আর এর অর্ডার হবে 5p, দ্যাট মিনস p মাইনাস 1। 5p মানে হচ্ছে অয়েলার্স 5 ফাংশন। তাহলে যাই হোক, এই আর এর অর্ডার হবে p মাইনাস 1, তার মানে r টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো p, অর্ডার অফ অ্যান এলিমেন্ট।
তাহলে আর যদি পি এর প্রিমিটিভ রুট হয় তাহলে আর এর অর্ডার হবে পি মাইনাস ওয়ান, দ্যাট মিনস আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু ওয়ান মডিউলো পি। এবং এই পি মাইনাস ওয়ানটাই হচ্ছে স্মলেস্ট ইন্টিজার, যেটা আর এর মাথায় দিলে একের সাথে কনগ্রুয়েন্স হবে। অর্ডার মানে আমরা তাই পড়েছিলাম, দেখে নেবে আমাদের প্রিভিয়াস যে পড়েছি অর্ডার অফ এলিমেন্ট, তাতে তাই ছিল। এই একটা আর একটা লাগবে যে আমি যদি পি দিয়ে যে কোনো একটা ইন্টিজারকে ডিভাইড করি, যে কোনো ইন্টিজারকে, তাহলে তার রেসিডিউ কী কী হতে পারে? অবভিয়াসলি পি এর কম হবে, দ্যাট মিনস হতে পারে 1 2 3 ডট ডট পি মাইনাস ওয়ান। আর যদি মিলে যায় তাহলে তো জিরো হয়ে যাবে, জিরোটা আমি বাদ দিচ্ছি। তাহলে যে কোনো ইন্টিজারকে তুমি যদি পি দিয়ে ডিভাইড করো তাহলে এইগুলোর মধ্যেই রিমাইন্ডার আসবে, এর বেশি কিন্তু আসবে না, আমরা তাই দেখেছি। এবার যেহেতু আরটা হচ্ছে প্রিমিটিভ রুট, তাহলে এইটা আমরা লিখবো না, আমরা লিখবো আর আর স্কোয়ার আর কিউ ডট ডট আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হচ্ছে পি এর রেসিডিউ। আমি আবার বলছি, পি দিয়ে যে কোনো ইন্টিজারকে ভাগ করলে রেসিডিউ ভাগশেষ 1 2 3 4 করে পি মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে। পি এর ছোট হবে অবভিয়াসলি, কিন্তু যদি আরটা প্রিমিটিভ রুট হয় তাহলে আমরা বলতে পারি যে না, এটা হচ্ছে কি না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু এইগুলোই রেসিডিউ হবে। মানে যে কোনো ইন্টিজারকে ভাগ করলে ভাগ শেষ আমাদের এইগুলোর মধ্যে যে কোনো একটা আসবে, আর নয়তো আর স্কোয়ার, নয়তো আর কিউ, নয়তো ডট ডট আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, যদি আরটা পি এর প্রিমিটিভ রুট হয় তবেই। ঠিক আছে, রেসিডিউগুলো এরকম হবে। এই দুটো জিনিস আমাদের এক্ষুনি কাজে লাগবে। তাহলে দেখি এবারে যে নাও since p is a prime number, so it should has a প্রিমিটিভ রুট। এর অবশ্যই একটা প্রিমিটিভ রুট থাকা উচিত, যে কোনো প্রাইম নাম্বারের থাকে। সে আর ধরে নিলাম সেই প্রিমিটিভ রুটটা হচ্ছে আর। তাহলে যে যে জিনিস দুটো আমরা একটু আগে লিখলাম সেই জিনিসগুলোই এখানটায় আমরা লিখে দেবো, যে দেন অর্ডার অফ আর ইজ পি মাইনাস ওয়ান, এক নম্বর, অ্যান্ড আর আর স্কোয়ার আর কিউ ডট ডট আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান are the set of residues মডিউলো পি। মানে পি দিয়ে যদি আমি যে কোনো ইন্টিজারকে ডিভাইড করি তাহলে তার যে রেসিডিউ, মানে তার যে ভাগ শেষ আসবে, সেগুলো হয় আর হবে, নয় আর স্কোয়ার হবে, নাহলে ডট ডট করে আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এটাকে বলা হয় রেসিডিউ সিস্টেম। তো আমি যেহেতু ওই প্রিমিটিভ রুটটা পড়াইনি, সেই জন্য এই দুটো আপাতত মনে রেখে কাজ চালাও। এইবারে দেখো, যেহেতু এ আর পি প্রাইম টু ইচ আদার, তার মানে নিশ্চয়ই এ পিকে ডিভাইড করতে পারবে না, অবভিয়াসলি পারবে না। তাহলে এ যদি পিকে ডিভাইড না করতে পারে তাহলে ভাগশেষ কিছু একটা থাকবে। ভালো করে বুঝে দেখো, এ আর পি প্রাইম টু ইচ আদার, তবে তো জিসিডি ওয়ান আসছে। তাহলে যেই প্রাইম টু ইচ আদার, তাহলে পি দিয়ে নিশ্চয়ই আমি একে ডিভাইড করতে পারবো না। ডিভাইড করতে পারবো না মানেই আমার কিছু না কিছু একটা রেসিডিউ আসবে। তাহলে ধরে নিলাম যে পি দিয়ে এ কে ডিভাইড করলে রেসিডিউ আসছে কিছু একটা। তাহলে এবার যেহেতু প্রিমিটিভ রুট এইগুলো, মানে পি এর যেহেতু প্রিমিটিভ রুট আর, তাহলে তার রেসিডিউ এইগুলোর মধ্যে কোনো একটা আসার কথা। তাহলে এখানটায় নিশ্চয়ই এ টু দি পাওয়ার কে টাইপের একটা রেসিডিউ আসবে, ভাগশেষ আসবে। আমি এ টু দি পাওয়ার বলছি, আর টু দি পাওয়ার কে টাইপের একটা রেসিডিউ আসবে। আমি আবার বলছি, দেখো, যেহেতু আরটা হচ্ছে প্রিমিটিভ রুট অফ পি, তাহলে যেহেতু প্রিমিটিভ রুট, সেই জন্য যখনই পি দিয়ে কোনো ইন্টিজারকে ভাগ করব, এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা সংখ্যা আমাদের ভাগশেষ হিসেবে আসবে, রেসিডিউ হিসেবে। তাহলে একে যদি আমি পি দিয়ে ডিভাইড করি তাহলে তো রেসিডিউ একটা আসবে, ভাগফল তো মিলবে না যেহেতু প্রাইম টু ইচ আদার। তাহলে রেসিডিউটা কেমন টাইপের দেখতে আসবে? সাম আর টু দি পাওয়ার কে, এরকম টাইপের দেখতে আসবে। তাহলে এটাকে যদি আমি কনগ্রুয়েন্স হিসাবে লিখে দিই তাহলে কি লিখবো? এ ইজ কনগ্রুয়েন্স টু আর টু দি পাওয়ার কে মডিউলো পি। দেখো, কনগ্রুয়েন্স হিসাবে আমরা আগেও তাই লিখেছি ভাগফলের, এই মানে ভাগের ক্ষেত্রে, যে এটা মানে তাই বোঝা হবে যে এ দিয়ে যদি পি কে ডিভাইড করে আর টু দি পাওয়ার কে, এটা হবে রেসিডিউ। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখানটা লিখছি। দেন এ ইজ কনগ্রুয়েন্স
কনগ্রুয়েন্স টু আর টু দি পাওয়ার কে মডিউলো পি, যেখানে কে, যেখানে এই আর টু দি পাওয়ার কি কেটা কিরকম টাইপের দেখতে হবে, হয় আর হবে, না আর স্কোয়ার হবে, না আর কিউ হবে, নাহলে ডট ডট আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হবে। দ্যাট মিনস এখানে কে এর ভ্যালু কি হবে, ওয়ান লেস ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু পি, সরি 1 লেস ইকুয়ালস টু কে লেস ইকুয়ালস টু পি মাইনাস ওয়ান, এদের মধ্যে যে কোনো একটা কে এর ভ্যালু হতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এত দূর পর্যন্ত আমরা পেলাম। এবার আমরা দেখাতে কি চাইছি, এটা হচ্ছে পি এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ, সেটা আমরা দেখাতে চাইছি। তাহলে নাও যেটা ধরেছি 1 ইজ কনগ্রুয়েন্স টু এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু মডিউলো পি। তাহলে এই এর জায়গায় আর টু দি পাওয়ার কে পুট করে দিচ্ছি, দুটোরই তো মডিউলো সেম। তাহলে যদি পুট করে দিই, দিস ইজ কনগ্রুয়েন্স টু হয়ে যাবে, দেখো আর টু দি পাওয়ার কে ইন্টু পি মাইনাস ওয়ান বাই টু মডিউলো পি। কিছুই করে নিই, এর জায়গায় আমি আর টু দি পাওয়ার কে পুট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, আরটার মাথায় এই ইন্টিজার দিলে 1 আসছে। আবার আর এর কত, অর্ডার কত, কোথায় লিখলাম, এই যে পি মাইনাস ওয়ানটা হচ্ছে অর্ডার। তাহলে আর এর মাথায় সব থেকে ছোট যে ইন্টিজার যেটা দিলে একের সাথে কনগ্রুয়েন্স হবে সেটা হচ্ছে পি মাইনাস ওয়ান। আবার আর এর মাথায় এইটা দিলেও 1 আসছে, তাহলে নিশ্চয়ই দিস ইজ ডিভিজিবল বাই দ্য অর্ডার। অর্ডার অফ অ্যান এলিমেন্টের আমাদের তাই ছিল যে আর এর মাথায় যে কোনো একটা ইন্টিজার দিয়ে সেটা যদি কনগ্রুয়েন্স টু 1 হয়ে যায়, তাহলে সেই ইন্টিজারটা অবশ্যই ওর অর্ডার দিয়ে ডিভিজিবল হবে। তাহলে ঠিক এরপরে আমরা লিখব সিন্স p minus 1 is the order of a, then p minus 1 should divide k into p minus 1 by 2, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে p minus 1 তো p minus 1 কে ডিভাইড করেই দিল, তাহলে এখান থেকে কেটা দেখো শুড বি অ্যান ইন্টিজার, তবেই কেটাকে শুড বি অ্যান ইভেন ইন্টিজার, তবেই এখান থেকে পরের লাইন তো পি মাইনাস ওয়ান কেটে যাবে। তাহলে এই যে কে বাই টু পড়ে থাকলো, তাহলে টু যদি কে ডিভাইড করতে যায় তাহলে কে শুড বি অ্যান ইভেন ইন্টিজার, নাহলে এটা সম্ভব নয়। তাহলে এর ঠিক পরের লাইনে লিখবো অ্যান্ড সো কে শুড বি অ্যান ইভেন ইন্টিজার। নাহলে কেটা যদি ইভেন ইন্টিজার না হয় তাহলে তো কে তুমি 2 দিয়ে ডিভাইডই করতে পারবে না। So should be an even integer, take k is equals to কিছু একটা ধরে নাও 2q ধরে নাও, ইভেন ইন্টিজার এরকম দেখতে হয়। তাহলে তাই যদি হয় তাহলে আমি k এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, তাহলে সো a is congruence to r to the power 2k modulo p, this is congruence to r to the power k square modulo p। তাহলে এখান থেকে কেমন দেখতে হয়ে গেল, এটা a is congruence to x square modulo p, উল্টে যদিও হলো কিন্তু ব্যাপারটা একই, x square congruence to a modulo p। তাহলে আমি কি বলতে পারি, a is a quadratic residue of p। তাহলে এরপরে আমরা লিখবো hence r to the power k is a solution of x square congruence to a modulo p। এটা উল্টে হয়ে যায় কিন্তু ব্যাপারটা তো একই, x square is congruence to a modulo p। তাহলে therefore r to the power k is a solution of ওইটা, এর একটা সলিউশন থাকলে আমরা বলে দিতে পারি a is a quadratic residue of p। তো তাই বলবো যে hence a is a quadratic residue of p। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা। প্রুফটা, কনভার্স প্রুফটা আমরা বইয়েরটা করব না, এটা করব, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে এটাকে দেখে লিখে নিও। আচ্ছা, এই গেল আমাদের কি বলে অয়েলার্স ক্রাইটেরিয়া। নেক্সট আসছি এরই একটা করসপন্ডিং থিওরামে, সেটা আমরা নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা এরই করসপন্ডিং থিওরামটা করব।